আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি দুটো স্পেশাল কোশ্চেন নিয়ে স্পেশাল টপিক নিয়ে আপনাদের মাঝে ডিসকাস করব, আলোচনা করব। সো কি সেই স্পেশাল আমাদের টপিকগুলো? আজকে আমরা আলোচনা করব হাউ টু রাইট ব্লগ অর অ্যাফিলিয়েট আর্টিকেল, যেটা অনেকেই আমরা আসলে প্রবলেমে ফেস করছি বর্তমানে। আসলে ব্লগ আর্টিকেলগুলো কীরকম হতে হবে বা অ্যাফিলিয়েট আর্টিকেলগুলো আসলে কীরকম থাকবে, এটা নিয়ে আমাদের অনেক ধরনের আসলে কনফিউজড রয়েছে। আমরা সবসময় আসলে কনফিউজড হয়ে যাই যে আসলে কোন আর্টিকেলটার ফরম্যাট, কোন আর্টিকেলটা কীরকম হবে। এবং ব্লগ এবং অ্যাফিলিয়েট আর্টিকেলের যে কন্টেন্ট, যে ফরম্যাট বা স্ট্রাকচারটা, এটা আসলে কীরকম হলে আসলে বেটার হয়। তো সেই বিষয়টা নিয়ে আসলে আজকে ডিসকাস করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা যারা নতুন ব্লগার বা অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছেন, আপনাদের জন্য এটা খুব হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা। সো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো সেটা হচ্ছে ব্লগ আর্টিকেল এবং অ্যাফিলিয়েট আর্টিকেল। ব্লগ আর্টিকেল এবং অ্যাফিলিয়েট আর্টিকেলের মধ্যে যদি আমরা কম্প্যারিজন খুঁজি বা আমরা যদি এটার কন্টেন্ট ফরম্যাটটা দেখতে যাই, তাহলে আমরা কন্টেন্ট ফরম্যাটটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্লগ ফরম্যাট আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট ফরম্যাট। আচ্ছা, কেন ব্লগ ফরম্যাট, কেন অ্যাফিলিয়েট ফরম্যাট দুইটা আলাদা? কারণ আপনি দেখবেন যখন আপনি কোনো ব্লগ সাইটে যান, অর্থাৎ কোনো একটা অ্যাজ ইউজুয়াল যখন কোনো একটা ব্লগ সাইটে যেয়ে থাকেন, সেটা হতে পারে যে কোনো নিশের, তখন দেখবেন তাদের কন্টেন্টের স্ট্রাকচারটা এক ধরনের থাকছে। আর যখন আপনি অ্যাফিলিয়েট সাইটে যাচ্ছেন, তখন তাদের কন্টেন্টের স্ট্রাকচারটা একরকম হচ্ছে। সো আপনি এখন ব্লগ চালু করছেন না অ্যাফিলিয়েট চালু করছেন, আপনি ব্লগ আর্টিকেল লিখছেন না অ্যাফিলিয়েট আর্টিকেল লিখছেন, এই বিষয়টাতে আপনাকে একটু কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। দুইটার কন্টেন্ট ফরম্যাট যদিও মনে হয় যে এক, অ্যাকচুয়ালি কিন্তু দুইটার কন্টেন্ট ফরম্যাট একরকম নয়। দুইটা আর্টিকেলের কন্টেন্ট ফরম্যাটটা দুই রকম। সো আপনাকে অলওয়েজ ট্রাই করতে হবে, যদি আপনি ব্লগ আর্টিকেল ফরম্যাটে যদি লেখেন, সেটা এক ফরম্যাট আপনাকে ফলো করতে হবে। আর যদি আপনি অ্যাফিলিয়েট ফরম্যাটটা লেখেন, সেটা আপনাকে এক ধরনের ফরম্যাট বা স্ট্রাকচার মেনটেন করতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে অধিকাংশ মানুষ দুইটাকে মিক্সড করে ফেলে, অর্থাৎ ব্লগ আর্টিকেলের ফরম্যাটে আপনার অ্যাফিলিয়েট আর্টিকেল বা অ্যাফিলিয়েট পোস্ট কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এতে করে দেখা যায় তাদের অ্যাফিলিয়েট থেকে কোনো প্রকার সেল আসছে না। তো এটা কিন্তু খুব বড় একটা মেজর ইস্যু অ্যাফিলিয়েট থেকে সেল না আসার কারণে। কারণ হচ্ছে অ্যাফিলিয়েটের কন্টেন্টের ফরম্যাটটাই একটু অন্যরকম থাকে। সো যারা নতুন রাইটার রয়েছেন তাদের জন্য আসলে হেল্পফুল হবে যদি ভিডিওটা সম্পূর্ণ কোথাও স্কিপ না করে আপনারা যদি দেখে যান। এবার আসেন একটা অ্যাফিলিয়েট সাইট বা একটা অ্যাফিলিয়েট, যদি আমরা কোনো একটা ওয়েবসাইটের কথা যদি বলি, সেটা যদি পুরোপুরি টোটালি যদি অ্যাফিলিয়েটের গাইডলাইনগুলো, অ্যাফিলিয়েটের যে রুলসগুলো রয়েছে সেগুলো যদি সে ফলো করে, তাহলে কিন্তু সেখান থেকে তার অ্যাফিলিয়েট সেলটা আসবে এবং আপনি কিন্তু আলটিমেটলি আপনার ইনকামটা কিন্তু পাচ্ছেন সেখান থেকে। এবং সেটা যদি আপনার ব্লগ সাইটে হয়, একটা ব্লগ সাইটের একটা টার্গেট থাকে, হয়তো পারে সেটা অ্যাডসেন্স নিয়ে কাজ করছে, হতে পারে অন্য কোনো আদার তাদের পারপাস রয়েছে সেই ব্লগ সাইটটা ক্রিয়েট করা। সেখান থেকেও কিন্তু আলটিমেটলি আপনি একটা ফিডব্যাক পাচ্ছেন যদি আপনার সেই ব্লগ আর্টিকেলটা সেটার ফরম্যাটে যদি আপনি টোটালি আপনার ব্লগ আর্টিকেলটাকে অপটিমাইজ করতে পারেন, এবং অপটিমাইজ করে সেই আর্টিকেলটা আপনার ব্লগে পাবলিশ যখন করবেন, তখন কিন্তু আপনি এখান থেকে যে অর্গানিক আপনার কাঙ্ক্ষিত ডিজায়ার ট্রাফিকটা সেটা আপনি পাবেন। সো আপনার হ্যাপিনেসটা কিন্তু তখন কাজ করবে। বাট যদি আপনি আপনার ব্লগ আর্টিকেল এবং অ্যাফিলিয়েট আর্টিকেলের কন্টেন্ট স্ট্রাকচারটা বা কন্টেন্ট ফরম্যাটটা যদি আপনি ঠিকভাবে না করেন, এতে কিন্তু একটা প্রবলেম দেখা যাবে। সেটা হচ্ছে যে আপনার কিন্তু ব্লগ আর্টিকেলে থেকে কোনো প্রকার ট্রাফিক আপনি পাচ্ছেন না, অ্যাফিলিয়েট আর্টিকেলে কোনো প্রকার আপনি সেল পাচ্ছেন না, এবং এক্ষেত্রে আমরা কিন্তু নিজেদের ফেইলার বা হতাশা কিন্তু আমাদের ভিতরে কাজ করবে। এখন আমরা মূল পর্বে চলে আসি যে ব্লগ আর্টিকেলের ফরম্যাটটা আসলে কিভাবে হলে সবচেয়ে বেস্ট হয়। তো আমি এখানে কিছু স্ট্রাকচার বা কিছু ভাগে আমি আসলে ভাগ করেছি, আপনারা মনোযোগ সহকারে সেই বিষয়গুলো একটু ফলো করার চেষ্টা করবেন। নাম্বার 1 হচ্ছে ইন্ট্রো লেভেল, নাম্বার 2 হচ্ছে বেসিক লেভেল, এবং নাম্বার 3 হচ্ছে অ্যাডভান্স লেভেল। এখন আপনি মনে করতে পারেন এই তিনটাই কি শেষ? না। ইন্ট্রো লেভেলে আপনি সাধারণত কি দিবেন? ইন্ট্রো লেভেলে দিবেন আপনি এক্সাম্পল স্বরূপ যে কোনো একটা টপিক নিয়ে আপনি লিখছেন, সেই টপিকের বেসিক ফান্ডামেন্টাল কিছু বিষয় আপনি 2 থেকে 3 লাইন বা 4 লাইনে আপনি ইন্ট্রো লেভেলে দিতে পারেন, যেটা হচ্ছে আপনার সূচনা বা আমরা শুরুতে স্টার্টিং বলতে পারি। স্টার্টিংটা একটু চেষ্টা করবেন অলওয়েজ এমন কিছু বিষয় দিয়ে শুরু করার জন্য, বা চেষ্টা করবেন একটু কোশ্চেন অ্যান্সার টাইপের কোনো প্রকার কিছু দিয়ে শুরু করার জন্য। এতে করে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু প্রথমেই আপনার সেই ব্লগ আর্টিকেলটা পড়ে কিন্তু সে কিন্তু মুগ্ধ হবে। বেসিক লেভেলে আপনি সেই যেই বিষয়টা সম্পর্কে বা যেই নিশ বা সাবজেক্টটা সম্পর্কে আপনি কথা বলছেন, বেসিক লেভেলে আপনি জাস্ট সেটা একটু ডিসকাস করেন আপনার অডিয়েন্সদের কাছে যে আপনি কি আলোচনা করতে চলছেন আজকের এই আর্টিকেলটার ভিতরে। অ্যাডভান্স লেভেলে আপনি চিন্তা করেন যে আপনি কি কি ডিসক্রাইব করবেন
এই আর্টিকেলটার ভিতরে, অর্থাৎ কি কি ইনফরমেশন আপনি এখানে দিবেন, কি কি তথ্য দিবেন, কি কি ডাটা দিবেন, কি কি চার্ট দিবেন, কি কি আপনার এখানে তথ্য আপনার অডিয়েন্স পাবে, এই জন্য আপনারা অ্যাডভান্স লেভেলে এই অপশনটাতে গিয়ে একটা কাজ করবেন, আপনারা রিসার্চ করবেন। আপনাদের কন্টেন্টটার জন্য আপনারা একটু রিসার্চ করবেন, অর্থাৎ আপনারা গুগল সার্চ করে দেখবেন অন্য অন্য ওয়েবমাস্টাররা কি পরিমাণ বা কি ধরনের কন্টেন্ট অ্যাকচুয়ালি তাদের ব্লগের ভিতরে পাবলিশ করেছে। আপনাকে সেই ধরনের কন্টেন্টই পাবলিশ করতে হবে আপনার ব্লগে, এবং সেখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে, অর্থাৎ অন্যান্য ওয়েবমাস্টাররা যদি তাদের আর্টিকেলের ভিতরে সেম টপিকের আর্টিকেলের উপরে যেই তথ্যগুলো তারা দিয়েছে, যে ডাটাগুলো তারা দিয়েছে, যে চার্টগুলো তারা ইউজ করছে, সেগুলো আপনি ইনক্লুড করার চেষ্টা করুন আপনার কন্টেন্টে। এবং আপনি তার সাথে আরও এক্সট্রা কিছু রিসোর্স আপনি উইকিপিডিয়া থেকে নিতে পারেন, আপনি বিভিন্ন ডিকশনারি সার্চ করতে পারেন, বিভিন্ন আপনি উইকি পেজগুলো থেকে নিতে পারেন, নিয়ে আপনি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনি এটাতে একটা ইনফরমেশন ইনক্লুড করলেন। এখন আপনি ইন্ট্রো লেভেল দিলেন, বেসিক লেভেল দিলেন, অ্যাডভান্স লেভেলও আপনি এটা সম্বন্ধে বিস্তারিত ডিসকাস করলেন। এক্ষেত্রে কি আপনার এখান থেকে পজিটিভ একটা ফিডব্যাক আপনি আশা করবেন? আপনি মনে করছেন যে হ্যাঁ, আমি মনে হয় গুগলের ফার্স্ট পেজে চলে আসলাম। অ্যাকচুয়ালি কি এই জিনিসটা কি এতই ইজি? না। গুগল কিন্তু কোনো কন্টেন্টের ভিতরে শুধুমাত্র রিসোর্স দেখে কিন্তু গুগল র্যাঙ্ক করে না। অর্থাৎ আপনার কন্টেন্টের ভিতরে যদি যে আপনি ইন্ট্রো লেভেলে কিছু আলোচনা করলেন, বেসিক লেভেলে কিছু আলোচনা করলেন, অ্যাডভান্স লেভেলে আপনি অনেক ইনফরমেশন তথ্য দিলেন, এরকম কন্টেন্ট কিন্তু গুগল কখনোই কিন্তু আপনাকে র্যাঙ্ক করবে না। তো আপনাকে কি করতে হবে? এক্সট্রা কি এমন জিনিস রয়েছে যেটা করলে আপনি র্যাঙ্ক করবেন, যেটা আপনাকে ব্লগ আর্টিকেলের ক্ষেত্রেও ফলো করতে হবে, যেটা আপনাকে অ্যাফিলিয়েট আর্টিকেলের ক্ষেত্রেও ফলো করতে হবে। হ্যাঁ, এক্সট্রা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি, আপনাকে এই কন্টেন্টটা যেন থিন কন্টেন্ট মনে না হয়। অর্থাৎ গুগল যদি দেখে কোনো কন্টেন্টের ভিতরে কোনো ইমেজ নেই, কোনো কন্টেন্টের ভিতরে কোনো ভিডিও নেই, কোনো কন্টেন্টের ভিতরে কোনো ইনফোগ্রাফি নেই, তখন কিন্তু গুগল সেটাকে থিন কন্টেন্ট হিসেবে ধরে নেয়, এবং থিন কন্টেন্টের জন্য কিন্তু গুগল আপনাকে পেনাল্টি দিতে পারে। সো অলওয়েজ ট্রাই করতে হবে ইন্ট্রো লেভেল, বেসিক লেভেল, অ্যাডভান্স লেভেল, এই তিনটার পাশাপাশি আপনার কন্টেন্টের ভিতরে প্রপার ওয়েতে আপনাকে ইমেজ ইউজ করতে হবে, আপনার কন্টেন্টের ভিতরে আপনাকে প্রপার ওয়েতে ভিডিও ইউজ করতে হবে, আপনার কন্টেন্টের ভিতরে আপনাকে প্রপার ওয়েতে ইনফোগ্রাফি ইউজ করতে হবে। এখন এক্ষেত্রে কিছু বিষয় না বললেই না। নাম্বার ওয়ান যেটা হচ্ছে ব্লগ আর্টিকেলের ক্ষেত্রে আমরা বলছি, ব্লগ ফরম্যাটটা বলছি। অনেকে কি করে, নতুন অবস্থা অজ্ঞ থাকার কারণে যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করে ফেলে, যারা যারা ওয়ার্ডপ্রেসে কিভাবে সাইট ইনস্টল করতে হয় এই বিষয়টা জানেন না, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে খুবই সিম্পলি আপনারা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন মাত্র 4-5 হাজার টাকা খরচ করে, সেটার উপর আমি একটা ভিডিও তৈরি করছি, সেটা দেখে আসতে পারেন। এবং আপনারা যদি চান সরাসরি আপনারা ডোমেন হোস্টিং পারচেস করতে পারেন ব্লু হোস্টের মাধ্যমে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা ওয়ান ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবেন। জাস্ট 4-5 হাজার টাকা আপনার এই ক্ষেত্রে খরচ হবে প্রতি বাৎসরিক, ঠিক আছে? সো অনেকেই যে ভুলটা করে থাকে, ভিডিওর ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হয় বা ইমেজের ক্ষেত্রে একটা প্রবলেম হয় সবার জন্য, সেজন্য আমি আসলে এখানে একটু অ্যাড করছি। সেটা হচ্ছে ইমেজ এবং ভিডিও অলওয়েজ ফ্রি সোর্স থেকে নিতে হবে আপনাদেরকে। ফ্রি সোর্সের জন্য কোথা থেকে আপনারা ইমেজ এবং ভিডিও পাবেন সেটা নিয়ে আমি আলাদা ভিডিও দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবেন আপনারা। আমার ইউটিউবের যে চ্যানেল রয়েছে, ইউটিউবের যে ভিডিও রয়েছে, সেখানে আলাদা ক্যাটাগরি করা রয়েছে। ইনফোগ্রাফিটা আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে তৈরি করতে পারবেন, সেই বিষয়ে আমি আলাদা ভিডিও আপনাদেরকে দিব। বাট ভিডিও কখনো ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের ওয়েবসাইটে আপলোড করবেন না, এক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি কপিরাইট স্ট্রাইক খাবেন। কখনো কোনো কপিরাইট ওনারের ভিডিও আপনি আপনার ব্লগের ভিতরে আপলোড করতে পারবেন না, কিন্তু একজন কপিরাইট ওনারের ভিডিও আপনি তার ব্লগের ভিতরে আপনি এমবেড করতে পারবেন, ঠিক আছে? মানে আপনার ব্লগের ভিতরে আরেকজন কপিরাইট ওনারের ভিডিও আপনি এমবেড করতে পারবেন, এটাই ইউজার ফ্রেন্ডলি, এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। অথবা আপনি রিসোর্স হিসেবে সেই লিঙ্কটা, সেই ভিডিও লিঙ্কটাও আপনি আপনার ব্লগের ভিতরে দিতে পারেন। এটা একটু অলওয়েজ সবাই ডিটারমাইন্ড রাখবেন। এখন আপনি আপনার কন্টেন্টের ভিতরে যথেষ্ট অ্যাডভান্স লেভেলের ইনফরমেশনও দিয়েছেন, বেসিক লেভেল দিয়েছেন, ইন্ট্রো লেভেলে দিয়েছেন, ইমেজ ইউজ করেছেন, ভিডিও দিয়েছেন, ইনফোগ্রাফি দিয়েছেন। এখন কি করবেন? এখন আপনার, এটা আমি খুবই স্ট্যান্ডার্ড ফরম্যাট বলছি, যারা যারা এই ফরম্যাটটা ফলো করবেন তারা খুব দ্রুত ব্লগিং এবং অ্যাফিলিয়েট থেকে সাকসেস হবেন। কিউএ এবং অ্যাডভাইস একটা অপশন আমি এখানে রেখেছি। কিউএটা কি? কিউএটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার। আপনি অলওয়েজ ট্রাই করবেন যখন আপনি কোনো টপিক নিয়ে যখন আপনি গুগলে সার্চ করছেন, বা গুগলে আপনি যখন সেটা নিয়ে লিখছেন, বা গুগলে সেটা ব্রাউজ করছেন, তখন দেখবেন কিছু কোশ্চেন গুগলের সার্চ রেজাল্ট পেজের খুবই টপ লেভেলের উপরের দিকে কিছু প্রশ্ন আসছে সেই কন্টেন্টটা রিলেটেড। আপনি ট্রাই করেন যেই প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর কি আদৌ সার্চ ভলিউম রয়েছে কিনা, আপনি একটু সেগুলো সার্চ করে দেখেন। কিভাবে সার্চ করবেন? কিওয়ার্ড রিসার্চ অবশ্যই আপনাকে করতে হবে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে, সেটা দেখে নেবেন। ওকে, যখন দেখবেন কোনো প্রশ্নের প্রচুর পরিমাণে সার্চ ভলিউম রয়েছে, তার মানে বুঝতে হবে এই টপিকের উপরে এই কোশ্চেনটা সবাই সার্চ করে। আপনি চেষ্টা করবেন সেই প্রশ্নগুলো আপনার ব্লগের ভিতরে, ব্লগ আর্টিকেলের ফরম্যাটের ভিতরে আপনার ইনক্লুড করার জন্য, এবং সেই প্রশ্নগুলো যদি আপনি আপনার ব্লগ আর্টিকেলে নিয়ে আসেন, এক্ষেত্রে আপনার কন্টেন্টটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সেটা কয়টা দিয়ে নিয়ে আসতে পারেন? অলমোস্ট 2 থেকে 3টা দিলে সেটা বেটার। আপনি খুব 2 থেকে 3টা প্রশ্ন
কোশ্চেন অ্যান্সারের আপনি সেখানে উত্তর দেন। এছাড়া আপনি বুলেট পয়েন্ট রাখতে পারেন, যেটাকে আমি অ্যাডভাইস হিসেবে বলেছি। প্রত্যেকটা টপিক আলোচনার পরে আপনি একটা অ্যাডভাইস বা আপনার নিজস্ব একটা সাজেশন আপনি দিতে পারেন, যেটাকে আমি বুলেট পয়েন্ট হিসেবে বলছি। আপনি আপনার সেটা যে কোনো ভাবে আপনি সেটা ডিসক্রাইব করতে পারেন আপনার কন্টেন্টের ফরম্যাট অনুযায়ী, আপনার কন্টেন্টের টপিক অনুযায়ী। দেন আপনি ফাইনালি আপনার কন্টেন্টটার একটা এন্ডিং দেন, এন্ডিংটাকে আমরা কনক্লুশন বলছি। এই কনক্লুশনটা দেওয়ার পরে আপনার আর্টিকেলটা শেষ করুন এবং নেক্সট আর্টিকেল পড়ার জন্য তাকে আমন্ত্রণ জানান। এভাবে একটা ব্লগ আর্টিকেলের ফরম্যাটটা আসলে টোটালি হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব হচ্ছে অ্যাফিলিয়েট আর্টিকেলের ফরম্যাটটা কি, যেটা আসলে খুবই সবার জন্য সবচেয়ে একটা আসলে কি গুরুত্বপূর্ণ একটা পার্ট আমি বলবো। অ্যাফিলিয়েট আর্টিকেলের ফরম্যাটটা আসলে কি রকম হয়ে থাকে। সো অ্যাফিলিয়েট আর্টিকেলের ফরম্যাটটা একটু ডিফারেন্ট হয়। অ্যাজ ইউজুয়াল যে সকল আমরা কন্টেন্ট লিখে থাকি বা ব্লগ আর্টিকেলগুলো লিখে থাকি, সেই ব্লগ আর্টিকেলগুলোর থেকে অ্যাফিলিয়েট আর্টিকেলটা একটু ডিফারেন্ট হয়। এখন অ্যাফিলিয়েট আর্টিকেলে আমরা কি করব? অ্যাফিলিয়েট আর্টিকেলে আমরা ব্লগ আর্টিকেলের মতোই ইন্ট্রো লেভেলে কিছু আলোচনা করব, বেসিক লেভেলে কিছু আলোচনা করব এবং অ্যাডভান্স লেভেলে কিছু আলোচনা করব। কি আলোচনা করব সেটা আমি ব্লগ আর্টিকেলে আপনাদেরকে বলে দিয়েছি। এখন এই তিনটা করার পরে কি আমরা অ্যাফিলিয়েট থেকে খুব প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবো, শুধু টাকা আমাদের আসতেই থাকবে, আমাদের সেল আসতেই থাকবে, এরকম কিছু না। এখানেও অনেক কিছু আপনাকে আরো নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে। তার ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি ইমেজ ইউজ করবেন আপনার প্রোডাক্টের, আপনি ভিডিও ইউজ করবেন আপনার প্রোডাক্টের রিভিউ ভিডিও, ঠিক আছে? অর্থাৎ সেই প্রোডাক্টটা, যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট পোস্ট আপনি দিচ্ছেন, সেই প্রোডাক্টের আপনি একটা রিভিউ ভিডিও দেন। এটা ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ইনফোগ্রাফিক আপনি নিজে তৈরি করে দেন। অন্যের ইনফোগ্রাফি দিলে এটা আসলে আপনার সাইটের জন্য তেমন একটা খুব বেশি হেল্পফুল হবে না। আপনি নিজের ইনফোগ্রাফি দিলে সেটা আপনার দুইভাবে আপনার জন্য কাজ করবে। একটা হচ্ছে আপনার সাইটের যদি ইনফোগ্রাফিটা কারো পছন্দ হয়, সে তার সাইটে এই ইনফোগ্রাফিটা ব্যবহার করার মাধ্যমে আপনি একটা ব্যাকলিঙ্ক পেলেন। আর যদি আপনার এই ইনফোগ্রাফিটা কারো পছন্দ হয়ে যায়, তখন কিন্তু সে আপনার পোস্টটা কিন্তু শেয়ার করবে। হ্যাঁ, এখন হচ্ছে বুলেট, মানে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা, যেটা অ্যাফিলিয়েট সাইটের বা অ্যাফিলিয়েট পোস্টের ভিতরে যেটা বেশি প্রয়োজন, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আমি এখানে শুধু AADV এবং DIS এই দুইটা অপশন দিয়ে বুঝিয়েছি। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আপনার প্রোডাক্টের দোনোটাই আপনি তুলে ধরেন আপনার প্রোডাক্টের রিভিউতে, অথবা পন্স অ্যান্ড কনস আমরা যেটাকে বলে থাকি, দুইটা আপনারা যে কোনো দুইটা বিষয় এখানে তুলে ধরতে পারেন। আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও দেখাতে পারেন, পন্স অ্যান্ড কনসও দেখাতে পারেন, অথবা আপনার প্রোডাক্টের ভালো দিক এবং খারাপ দিক এই দুইটাই আপনারা তুলে ধরেন, অথবা আপনার প্রোডাক্টের বেনিফিট এবং যে অসুবিধা, এই দুইটা বিষয় আপনারা আলাদাভাবে তুলে ধরেন অ্যাফিলিয়েট প্রোডাক্টের ক্ষেত্রে। এক্ষেত্রে কাস্টমার যখন আসবে, সেই রিভিউ ভিডিও দেখলো এবং সে আপনার এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো সে কম্পেয়ার করলো এবং এটার উপকারিতা অপকারিতাগুলো জানলো, তখন সে কিন্তু একটা অ্যাফেকশন তৈরি হবে আপনার এই ব্লগের প্রতি। সে তখন বুঝবে যে না, এই যে ব্লগ ওনার রয়েছে সে রিয়েল একটা ইনফরমেশন আমাকে দিচ্ছে। এতে করে কিন্তু আপনার সেল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং আপনি কিন্তু অ্যাফিলিয়েট থেকে খুব ভালো পরিমাণে একটা সেল পাবেন। সো আপনাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এই বিষয়টাও কিন্তু আপনাদের কন্টেন্ট ফরম্যাটের ভিতরে নিয়ে আসতে হবে। এরপরে রয়েছে কাস্টমার ফিডব্যাক। এটা আমরা বলে থাকি যে কাস্টমাররা এই প্রোডাক্টটা নিয়েছে, তাদের রিভিউগুলো আপনি অ্যাড করতে পারেন। রিভিউ অ্যাফিলিয়েট সাইটগুলোতে রিভিউ জন্য অনেক প্লাগইন ইউজ করা হয়। প্লাগইনগুলো ইউজ করে বিভিন্নভাবে রিভিউ মানুষ নেয়, অনেক সময় রিয়েল রিভিউ নেয়, অনেক সময় পেইড রিভিউগুলো নিয়ে থাকে। তবে চেষ্টা করুন অলওয়েজ রিয়েল রিভিউগুলো নেওয়ার জন্য, এতে করে আপনার কন্টেন্টের জন্য ভ্যালু অ্যাড করবে। এবার কি আপনার কাজ শেষ? না, অ্যাফিলিয়েট আর্টিকেলে আরো কিছু বিষয় রয়েছে। সেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা সম্পর্কে তো আপনি টোটাল খুব ভালোভাবে ডিসকাস করলেন, কিন্তু এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাকে তার প্রাইসিং এবং শিপিং এগুলো নিয়েও আপনাকে ডিসকাস করতে হবে। এখন আপনি যদি প্রোডাক্টটা যদি অ্যামাজন থেকে কাউকে যদি সেল করতে, কারো কাছ থেকে সেল করছেন বা আপনি ড্রপ শিপ করছেন, যাই করছেন, আপনি শিপিং টাইমটা আপনি যদি অ্যাফিলিয়েট করেন, ডিরেক্ট অ্যাফিলিয়েট করেন, সেক্ষেত্রে শিপিং এর কোনো ব্যাপার সেবার নেই। আপনি সরাসরি অ্যামাজনে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিলেন, শিপিং এর বিষয়টা, প্রাইসিং এর বিষয়টা সম্পূর্ণ সে অ্যামাজন থেকেই দেখে নিতে পারলো। কিন্তু যদি আপনি ড্রপ শিপ করেন, সেক্ষেত্রে আপনি শিপিং এর বিষয়টা তাকে সেখানে জানিয়ে দেন যে এত দিনের ভিতরে আপনার প্রোডাক্টটা আপনার কাছে শিপমেন্ট হবে বা আপনি পাবেন, এবং প্রাইসটা আপনি আপনার ব্লগের ভিতরে অলওয়েজ সবসময়, যেহেতু সে অ্যাফিলিয়েট সাইটে গিয়ে প্রাইস জানছে, কিন্তু তারপরও যেহেতু সে ফার্স্ট আপনার ওয়েবসাইটে এসেছে, অতএব আপনার ক্লায়েন্টকে, আপনার যে কাস্টমারকে রয়েছে, সেই কাস্টমারকে অলওয়েজ প্রাইসটা আপনার ওয়েবসাইটের ভিতরেই আপনাকে জানাতে হবে। সো আমি মনে করছি যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। 7 নাম্বার যে ফ্যাক্টরটা, কাস্টমার ফিডব্যাকটা তারপর দিবেন যে যারা নেওয়ার পরে বা শিপমেন্ট পাওয়ার পরে তারা আসলে কি ধরনের আসলে এখান থেকে ফিডব্যাক পেয়েছে বা কি ধরনের এক্সপিরিয়েন্স তাদের হয়েছে, তাদের সেই জিনিসগুলো আপনি প্রোডাক্টের ক্ষেত্রে আলোচনা করেন। এবং সবার লাস্টে কোশ্চেন আনসার একটা পার্ট রাখেন। অর্থাৎ এই প্রোডাক্টটা নেওয়ার ক্ষেত্রে অনেকের মনের ভিতর প্রশ্ন আসতে পারে যে এটা কতদিন ইউজ করা যাবে, এটা কি এই কাজের জন্য ইউজ করা যাবে কিনা, এছাড়া এই প্রোডাক্টটা যদি আপনি কতদিন ইউজ করতে পারবেন, এবং এটা বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে একটা প্রোডাক্টের ক্ষেত্রে। সেই প্রশ্ন বিষয়গুলো আপনি আপনার অ্যাফিলিয়েট যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের ভিতরে তুলে ধরেন।
টোটাল এই ছিল আজকের কন্টেন্টের টোটাল স্ট্রাকচার। যদি কন্টেন্ট স্ট্রাকচার বা কন্টেন্ট যে ফরম্যাট আমি যেটা দেখালাম এটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর এই ফরম্যাটগুলো ছাড়াও যদি আপনার মনে হয় আরও কিছু অ্যাডভান্স ফরম্যাট রয়েছে যেগুলো আমি এখান থেকে আলোচনা করিনি বা স্কিপ করেছি, আপনারা কাইন্ডলি সেই ফরম্যাটগুলো বিষয়ে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন যে এই টপিকটা বা এই বিষয়টা যদি আমি অ্যাফিলিয়েট প্রোডাক্টে যদি ইনক্লুড করি অথবা ব্লগ প্রোডাক্টে যদি ইনক্লুড করি সেটা একটা বেশি ভ্যালু অ্যাডেড হবে। সো আজকের এই ভিডিওতে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আসবো নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।